আজকের ভিডিওতে আমরা বেশ কিছু এক্সাইটিং ফাইন্ডিংস আপনাদের সাথে শেয়ার করব, যার মধ্যে একটা হলো কিভাবে 15 বছর আগে একটা স্টকে 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে সেটার ভ্যালু বর্তমানে 2,12,00,000 টাকা হয়ে যেত, এবং সেম স্টকেই 15 বছর আগে 5 লক্ষ টাকা ইনভেস্ট করার ফলে বর্তমানে কিভাবে আপনি প্রতি বছর 12 লক্ষ টাকা করে ডিভিডেন্ড পেতে পারতেন। তার মানে হলো 15 বছর আগের 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্টে বর্তমানে ডাবলের চাইতে বেশি প্রতি বছর করে শুধুমাত্র ডিভিডেন্ড হিসাবেই পেতে পারতেন। তো বিস্তারিত দেখতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, চাটকিন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে লং টার্মে আমাদের বাংলাদেশের স্টক মার্কেটে ইনভেস্ট করলে প্রফিটেবল হওয়া পসিবল কিনা। তো প্রথমেই আমরা দেখব যে এই 10 বছরে এটা দেখতে পাচ্ছেন বর্তমানে অক্টোবর মাস চলতেছে, আর এটা অক্টোবর 2014। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের ইন্ডেক্স কিন্তু অলমোস্ট সেম জায়গায় আছে গত 10 বছর পরেও। জাস্ট কিছুটা আপ অ্যান্ড ডাউন হয়েছে, তারপর কিন্তু আলটিমেটলি আসলে সেম জায়গায় চলে এসেছে। তো আমরা শুরুতে দেখার চেষ্টা করব যে গত 10 বছরে আমরা কোনো পার্টিকুলার স্টকে বা আমাদের মার্কেট ট্রেন্ডটা কি অবস্থায় ছিল। একই সাথে আমরা এরপর যেহেতু আসলে গত 10 বছরে একই লেভেলেই অলমোস্ট আছে, তো আমরা 15 বছরের পার্সপেক্টিভে দেখার চেষ্টা করব। তো আমরা যদি এখানে ইন্ডেক্সে দেখি, ইন্ডেক্সে দেখতে পাচ্ছি যে 15 বছরে মানে 2009 থেকে 2009-এর অক্টোবরের 1 তারিখ থেকে বর্তমানের টাইম পর্যন্ত আমাদের 60%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে 2010 সালে একটা বিশাল বুল মার্কেট হলো, তারপর আসলে একটা বড় সাইজের ক্র্যাশই ছিল। তো যেই লেভেল থেকে উঠে গিয়েছে অলমোস্ট সেই লেভেলেই চলে এসেছে আবার। তো এরপর আবার যখন আমরা ইনভেস্টমেন্ট পিরিয়ড হিসেবে ধরেছি 2014 সালের অক্টোবর মাস, তখন কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে। তারপর থেকে কি অবস্থা এটা আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমেই যদি আমি জাস্ট একটা পার্সপেক্টিভ বলি, বর্তমানে আমি খেয়াল করেছি যে বেশ কিছু সোশ্যাল মিডিয়া গ্রুপে অনেকেই জানতে চান যে আমার কাছে কিছু টাকা আছে, আমি কোথায় ইনভেস্ট করব। তো বেশিরভাগ মানুষ বলে থাকেন যে ডলার কিনে রাখেন, ডলার কিনে রাখলে সেখানে বেশি প্রফিট আসবে, অথবা গোল্ড কিনে রাখেন, গোল্ড কিনলে বেশি প্রফিট আসবে। তো এই জিনিসটাই আমরা শুরুতে দেখব। একই সাথে ডলার বা গোল্ডের এগেনস্টে আমাদের মার্কেট কতটা আন্ডার পারফর্ম করেছে বা ওভার পারফর্ম করেছে সেটাও দেখার চেষ্টা করব। তো প্রথমেই দেখে নেই যে গত 10 বছরে ডলার বেটার রিটার্ন দিয়েছে নাকি গোল্ড বেটার রিটার্ন দিয়েছে। সো এইটা হলো আমাদের গোল্ডের ট্রেন্ড। গত 10 বছরে গোল্ডের প্রাইস অলমোস্ট 3x হয়েছে, মানে 3 গুণ বেড়েছে। আর ডলারের প্রাইস গত 10 বছরে বেড়েছে 1.5x এর মতো, মানে 1.5 গুণ হয়েছে। তো দেখাই যাচ্ছে যে এইখানে কিন্তু গোল্ড কিন্তু ডলারকে ওভার পারফর্ম করেছে। তো এইবার আমরা দেখব যে ডলার যেহেতু গোল্ডকে আন্ডার পারফর্ম করেছে, সো ডলারের পার্সপেক্টিভে আমাদের মার্কেট কেমন করেছে সেটা একটু দেখব। আমরা কমেরটা দিয়ে শুরু করতেছি। তো আমরা যদি দেখি যে ডলারের সাথে আমাদের মার্কেট, সো আমরা দেখতে পাচ্ছি যে ডলার কিন্তু একটা টাইম পর্যন্ত আস্তে আস্তে বাড়তেছিল। রিসেন্ট টাইমে ডলারের রেটটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। বাট আমাদের মার্কেট যদি আমরা দেখি 10 বছর টাইম হরাইজনে, সে কিছু টাইম উপরে ছিল ডলারের রিটার্নের চাইতে, কিছু টাইম নিচে। বাট এখন এসে রিসেন্ট টাইমে এসে যেহেতু ডলার অনেক বেশি রিটার্ন জেনারেট করতেছে, বাট আমাদের ইন্ডেক্স অনেক বেশি লোয়ার লো বা নিচের দিকে কারেকশানে যেহেতু আছে, সো এখন এসে কিন্তু দেখা যাচ্ছে যে গত 10 বছরে আমাদের ইন্ডেক্স বেড়েছে মাত্র 1%-এর মতো, আর সেখানে ডলারের প্রাইস বেড়েছে 54%-এর মতো। তো বোঝাই যাচ্ছে যে এইখানে কিন্তু আমাদের ইন্ডেক্স ইভেন ডলারকেও আন্ডার পারফর্ম করেছে। সো সেম জিনিসটা আমরা গোল্ডের জন্য যদি দেখি, গোল্ডের সাথে দেখা যাচ্ছে যে গোল্ডের সাথে এইখানে এসে কিন্তু একদম বিপরীত দিকে ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা। সো এইখানে এসে গোল্ডের প্রাইস বেড়ে যাচ্ছে, বাট আমাদের ইন্ডেক্স কিন্তু কারেকশন হয়েই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড কিন্তু গত 10 বছরে 3 গুণ হয়েছে তার দাম। আর আমাদের ইন্ডেক্স কিন্তু সেটা 101%-এর মতো ছিল। সো এইখানে বোঝা যাচ্ছে যে হিউজ একটা গ্যাপ কিন্তু ক্রিয়েট করেছে 10 বছর পরে এসে। তো বোঝাই যাচ্ছে যে 10 বছর পরে আসলে সিগনিফিক্যান্ট রিটার্ন আসলে ডিএসইএক্স ইন্ডেক্স দিতে পারে নাই, গোল্ডের পার্সপেক্টিভে ধরি আর যেই পার্সপেক্টিভেই ধরি। বাট আমরা এইখানে কিন্তু আরো কিছু বেটার বা আরো কিছু ডেটা আছে, যেটার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমাদের মার্কেট থেকেও ভালো রিটার্ন জেনারেট করা পসিবল, ইভেন এই গোল্ডের রিটার্নকে বিট করা পসিবল ছিল বা হতো।
যাই হোক, সো এরপর আমি দেখে নিব যে ডিএসসি 30, ডিএস 30 আর গোল্ডের যে ট্রেন্ডটা। সো যারা জানেন না তাদের জন্য বলে নিচ্ছে ডিএস 30 জিনিসটা কি। ডিএস 30 হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের বেস্ট 30টা স্টক নিয়ে যে ইন্ডেক্সটা তৈরি, ওইটা। সো 10 বছরে আমরা দেখতে পাচ্ছি যে ডিএস 30-র রিটার্ন ছিল কিন্তু ইভেন ডিএসসি এর চাইতেও কম ছিল। আর গোল্ডেরটা তো আগের জায়গায়, সো এটাও কিন্তু অনেক বড় হারে আন্ডার পারফর্ম করেছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আসলে ডিএস 30 বলি আর যাই বলি, আমাদের মার্কেটে কিন্তু কোয়ালিটি স্টকের প্রচুর সংকট রয়েছে। যে কারণে কিন্তু আসলে এখানে দেখা যায় যে ডিএস 30-তে আপনি শেষের দিকের যে স্টকগুলা ব্লু চিপ কোম্পানি না, বাট এরকম অনেকগুলা কোম্পানি কিন্তু ডিএস 30-তে নিয়ে আসে। আমি ওভারঅল একটা মোটামুটি হিসাব করেছি যে আসলে ব্লু চিপ বা রিজনেবল অথবা রিলায়েবল কোম্পানি বলা যায় এরকম কিন্তু আমাদের মার্কেটে 10টার বেশি স্টক কিন্তু আমার মনে হয় না আছে। তো সেক্ষেত্রে আসলে ডিএস 30 কতটুকু যৌক্তিক সেটা নিয়ে আমার সন্দেহ আছে আসলে। যাই হোক, এরপর এ পর্যায়ে আমরা দেখে নিব যে স্কয়ার ফার্মা, যেটা একটা ব্লু চিপ স্টক। সো স্কয়ার ফার্মার গত 10 বছরে গোল্ডের সাথে ট্রেন্ড আমরা একটু দেখব। তো গত 10 বছরে স্কয়ার ফার্মার প্রাইস চেঞ্জ হয়েছে 128% বা 28% গেইন দিয়েছে। আর যেখানে কিন্তু গোল্ড 300% গেইন দিয়েছে। সো এখানে দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মা কিন্তু গোল্ডের তুলনায় আন্ডার পারফর্ম করেছে। এবং আমরা আরেকটা স্টক দেখে নিব, মেরিকো। তো মেরিকোর এর গুলার তুলনায় একটু কম আন্ডার পারফর্ম। আর ম্যারিকো আর দাম গত 10 বছরে ডাবল হয়েছে, যেখানে গোল্ডের দাম হয়েছে 3 গুণ। সো ম্যারিকো কিন্তু সিগনিফিকেন্ট, মোটামুটি তাও আসলে বলা যায় যে যেখানে এটা গোল্ডের দাম হয়েছে 3 গুণ, ম্যারিকোর দাম হয়েছে ডাবল। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 10 বছরে আসলে গোল্ডকে আমাদের মার্কেটে দুইটা ব্লু চিপ কোম্পানি এবং ইন্ডেক্স গুলা যেহেতু আমাদের হরাইজনটা আরেকটু বড় করে দিব, যেটাকে আমরা 15 বছরে নিয়ে যাব। তো 15 বছরে যদি নিয়ে যাই, প্রথমেই আমি দেখব স্কয়ার ফার্মা। সো 15 বছরে স্কয়ার ফার্মার প্রাইস ট্রেন্ডটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে গোল্ড 15 বছরের রিটার্ন দিয়েছে অলমোস্ট 4.5x বা 448%। আর সেম টাইমে স্কয়ার ফার্মা রিটার্ন দিয়েছে কিন্তু 463%। তার মানে বোঝাই যাচ্ছে যে 15 বছরে স্কয়ার ফার্মা কিন্তু গোল্ডের প্রাইসকে ওভার পারফর্ম করেছে। সো এর মধ্যে কিন্তু একটা ক্র্যাশও ছিল আমাদের। সো ক্র্যাশ সহ, ক্র্যাশের আগেই কিন্তু ধরা এখানে, যেহেতু আসলে অক্টোবর 2019-এ ধরা। সো অক্টোবরে ধরার পরে এরপরে কিন্তু 2010-এ একটা বুল মার্কেট আসলো, তারপরে ক্র্যাশ হলো। বাট এরপরেও কিন্তু দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মা কিন্তু 15 বছরে গোল্ডকে মোটামুটি লেভেলে একটা ওভার পারফর্ম করেছে। সেম জিনিসটা আমরা ম্যারিকোর জন্য দেখব। সো ম্যারিকো তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যারিকো সেম বুল মার্কেটের পরেও কিন্তু দেখা যাচ্ছে যে ম্যারিকো কিন্তু গত 15 বছরে গোল্ডকে ওভার পারফর্ম করেছে, যেখানে গোল্ডের রিটার্ন ছিল 4.5x এর মতো। আর ম্যারিকোর দাম কিন্তু হয়েছে সেখানে 5.2x বা 524%। সো বোঝা যাচ্ছে যে এই দুইটা আমাদের গোল্ডের প্রাইসকে ওভার পারফর্ম করেছে। তো এখন এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, যেটা হলো যে 2009 সালের অক্টোবর মাসে কেউ যদি গোল্ড কিনে রাখতো, তো গোল্ড কিনে রাখলে সে কিন্তু এই টাইমটা পর্যন্ত এই গোল্ডটা হোল্ড করলেই এই রিটার্নটা পেতো। সেম কিন্তু স্কয়ার ফার্মা বা ম্যারিকোর জন্য। বাট স্কয়ার ফার্মা বা ম্যারিকোর ক্ষেত্রে কিন্তু আরেকটা ব্যাপার আছে যে এই টাইমটাতে স্কয়ার ফার্মা বা ম্যারিকো কিন্তু ডিভিডেন্ড পেয়ে এসেছে। গোল্ড কিন্তু আপনাকে কোনো ডিভিডেন্ড দেয় নাই, বরং গোল্ডটা আপনি বাসায় রেখেছেন, সেটার জন্য আপনি যদি ব্যাংকে রেখে থাকেন সেটার জন্য আপনার হয়তো বা একটা খরচ দিতে হয়েছে। যাই হোক, আমরা ওইটাকে কনসিডারেশনে আনবো না। বাট এই যে গত 15 বছরে ম্যারিকো এবং স্কয়ার ফার্মা দুইটাই কিন্তু আপনাকে একটা প্রতি বছর বছর বা কোয়ার্টারলি একটা রিটার্ন কিন্তু দিয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, এই যে স্কয়ার ফার্মা এবং ম্যারিকো এরা যে ডিভিডেন্ড দিয়েছে, হোক সেটা স্টক ডিভিডেন্ড বা ক্যাশ ডিভিডেন্ড, সো ওই ডিভিডেন্ডটা পাওয়ার পরে পরের মাসের 1 তারিখে আমরা চেষ্টা করব যে সেম টাকাটা দিয়েই, যে টাকাটা আমরা ডিভিডেন্ড আকারে পেয়েছি ওটা দিয়ে যদি আমরা স্টক কিনে ফেলতাম, তাহলে আসলে আমাদের রিটার্নটা কেমন হতো। সো এটা যদি আমরা দেখি, প্রথমেই দেখব ম্যারিকোর ক্ষেত্রে। সো এখানে দেখা যাচ্ছে যে ম্যারিকো আমাদের শুধুমাত্র প্রাইস গেইন থেকে রিটার্ন দিয়েছে
524%, আর গোল্ড ছিল 448%। সো এবার যদি আমরা এখানে দেখি, আমরা যদি অ্যাসেট আকারে প্রতিবার যখন আমরা ডিভিডেন্ড পেয়েছি, সো ওইটাকে আমরা আবার স্টক কিনে ফেলেছি, তো আমাদের রিটার্নটা কিন্তু চলে যাচ্ছে 892%। আর গোল্ডেরটা কিন্তু 448%ই রয়ে গেছে, কারণ গোল্ড কিন্তু আপনাকে মাঝখানে কিন্তু কোনো রিটার্ন দেয় নাই, কারণ গোল্ডটা আপনি হোল্ড করতেছেন, এখন জাস্ট মার্কেট ভ্যালু কত বা এখন সেল করলে কত পাবেন। সো ম্যারিকো যেহেতু আপনাকে একটা রিটার্ন দিয়েছে এবং ওই রিটার্নটা আপনি রিইনভেস্ট করেছেন, সো আপনার বর্তমানের রিটার্ন কিন্তু 872%, আর গোল্ডের সেটা 448%। তো বোঝাই যাচ্ছে এইখানে কিন্তু ম্যারিকো কিন্তু গোল্ডকে প্রায় ডাবল সাইজে কিন্তু ওভার পারফর্ম করেছে। সো এরপর আমরা স্কোয়ার ফার্মারটা দেখে নেব। স্কোয়ার ফার্মার ক্ষেত্রে আমরা যদি এখানে গোল্ডের রিটার্নটা দেখি, গোল্ডের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 15 বছরে 448%ই আছে। তার মানে কিন্তু তার প্রাইস 4.4x বা 4.5x হয়েছে। আর স্কোয়ার ফার্মার ক্ষেত্রে আপনি যে ডিভিডেন্ডটা পেয়েছেন, এটা যদি আপনি রিইনভেস্ট করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন এসেছে 424x, মানে যেটাকে টাকার অঙ্কে হিসাব করলে আপনি যদি এই 2009 সালের অক্টোবর মাসে আপনি যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করতেন, সো এটাকে আমরা একটা হিসাব করেছি, হিসাব করলে দেখা যাচ্ছে যে 2,12,00,000 টাকার মতো কিন্তু একটা রিটার্ন এইখান থেকে আসতো, বা আপনার কিন্তু অ্যাসেট ভ্যালু এখন 2,12,00,000 টাকা থাকতো, প্লাস আপনার এখন যে পরিমাণ স্টক থাকতো সেটার থেকে আপনি প্রতি বছর 11 থেকে 12 লক্ষ টাকা ডিভিডেন্ড আকারে পেতেন। বোঝাই যাচ্ছে যে এইখানে প্রায় 10 গুণ সাইজে কিন্তু গোল্ডকে স্কোয়ার ফার্মা কিন্তু লং টার্মে এবং কম্পাউন্ডিং ইফেক্টে কিন্তু লং টার্মে সে এটাকে বিট করেছে। সো বোঝাই যাচ্ছে যে লং টার্মে যদি আমরা কম্পাউন্ডিং করতে পারি, সেক্ষেত্রে একটা বেটার আউটকাম কিন্তু পাওয়া পসিবল। তবে যেটা খেয়াল রাখতে হবে যে আমরা অনেকেই মনে করে থাকি যে লং টার্মে ইনভেস্টমেন্ট মানে যে আমি চোখ বন্ধ করে যে কোনো একটা স্টকে ইনভেস্ট করব এবং সেটার থেকে আমি লং টার্মে কত রিটার্ন পাবো। ব্যাপারটা কিন্তু মোটেও সেটা না। এই যে লং টার্ম বা যতটুকু সময় আপনি ইনভেস্টেড থাকতেছেন, ওই টাইমটাতে আপনার যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতেছেন সেটাতে কিন্তু একটা প্রসপেক্ট থাকতে হবে। তো এটা যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, ব্যাপারটা অনেকটা এরকম যে 2009 সালে বা 10 সালে আপনি একটা স্টকে ইনভেস্ট করলেন, যেটা যে কোম্পানিটা এখন আসলে কোনো অস্তিত্বই নেই, এরকম একটা কোম্পানিতে ইনভেস্ট করলে কিন্তু আপনি 15 বছর না, আপনি যদি সেটাকে 100 বছরও হোল্ড করেন তাহলে কোনো লাভ কিন্তু হবে না। যেমন একটা এক্সাম্পল আমাদের বাজারে বলতে পারি যে ইউনাইটেড এয়ার। তো এইটা দেখে শুধুমাত্র কেউ কিন্তু বলতে পারে না যে বাংলাদেশের স্টক মার্কেটে লং টাইমে হোল্ড করলে বা লং টাইমে ইনভেস্ট করে কোনো লাভ নেই। কারণ বাংলাদেশের স্টক মার্কেট না, শুধু গ্লোবালি আপনার অনেক কোম্পানি কিন্তু তারা সময়ের সাথে সাথে তাদের বিজনেস খারাপ হয়। তো ওই বিজনেস খারাপ যাদের হচ্ছে তাদের স্টকে অবশ্যই আপনি ইনভেস্টেড থাকলে কোনো প্রফিট হবে না। যেমন একটা বলতে পারি যে নোকিয়া, চিন্তা করে দেখেন যে নোকিয়া 2000 সালের দিকে যেই পরিমাণ হাইপড ছিল, বর্তমানে কি অতটা হাইপ আছে? সো কেউ যদি 2000 সালে ইনভেস্ট করে থাকে এবং সে যদি মনে করে যে এটা একটা গ্লোবাল ব্র্যান্ড, আমার সময়ের সাথে সাথে লাভ হতেই থাকবে, ব্যাপারটা কিন্তু তা না। সো আপনাকে যেটা করতে হবে যে আপনাকে একটা ভালো একটা ফান্ডামেন্টাল স্টক চুজ করতে হবে এবং প্রতি বছর অ্যাটলিস্ট একবার তার ফাইন্যান্সিয়াল ডেটাটাকে ওভারভিউ করতে হবে যে সে তার বিজনেসটা রাইট হ্যান্ডে আছে কিনা, তার বিজনেসটা সে ঠিকঠাকভাবে পরিচালনা করছে কিনা। যদি সে তার বিজনেস ঠিকঠাকভাবে পরিচালনা করে তাইলে আপনার খুব একটা টেনশনের কারণ নাই। সো এইখানে আমরা এই যে স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু বাই রাইট সিট টাইট একটা স্ট্র্যাটেজি। সো এখানে কিন্তু আমরা কিনেছি, দেখা গেল যে 2009 সালের অক্টোবর মাসে, এরপর আমরা কখনো সেল করার বা এরকম কোনো চিন্তা ভাবনা কিন্তু আমরা এরপরে করি নাই। বাট আপনি যদি এইখানে, সাপোজ আমি বলতেছি না যে এইখানে ওভার ভ্যালুড হয়ে গেছে, বাট আপনি যদি দেখলেন যে এইখানে ওভার ভ্যালুড হয়ে গেছে স্কোয়ার ফার্ম, আপনি যদি এইখানে সেল দিয়ে দিতেন এবং যখন আবার আন্ডার ভ্যালুড হয়েছে তখন যদি আবার কিনতেন, তাহলে কিন্তু আরো বেটার রিটার্ন আনা পসিবল ছিল। তো আমরা এখানে কোনো মার্কেট টাইমিং করতেছি না, কিছু না, শুধুমাত্র কম্পাউন্ডিং ইফেক্টে ইনভেস্ট করে যাচ্ছি। তো যেটার ফলে দেখা গেল যে মোটামুটি মার্কেট কিন্তু আসলে একটা লং পিরিয়ডে 15 বছরে কিন্তু খুব ভালো একটা রিটার্ন দিয়েছে। আমার জানা নাই যে 15 বছরে 424 গুণ এটা কোনো জমি কোনো রিটার্ন দিয়েছে কিনা, এটা আসলে আমার জানা নাই। কিছু কিছু জায়গায় হয়তো দিতে পারে, বাট অ্যাভারেজ করলে সেটা হয়তো পসিবল না, যেটা অবশ্যই স্টক মার্কেটের জন্য ট্রু যে স্টক মার্কেটও অ্যাভারেজ 15 বছরে এই পরিমাণ রিটার্ন দেয় নাই। তার মানে আপনার যেটা করতে হবে
যে ফান্ডামেন্টাল স্টক আপনাকে খুঁজে বের করতে হবে এবং প্রতি বছর বছর সেই স্টক বা সেই কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ডেটাকে আপনি ইভালুয়েট করতে হবে। আর আপনি ওই যে ইনভেস্টেড থাকবেন সেটাতে আপনি টাইট সিট হয়ে বসে থাকতে হবে। সো বাই অ্যান্ড হোল্ড ছাড়াও আপনারা চাইলে যদি ফান্ডামেন্টাল স্টকে কেউ যদি কন্টিনিউয়াসলি এসআইপি করে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো রিটার্ন পাওয়া পসিবল। সো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাভারেজ কস্টিংটা কমে আসে, কারণ দেখা যায় আপনি এই জায়গায়ও স্টক কিনবেন, এই জায়গায়ও কিনবেন, আবার এই জায়গায়ও কিনবেন, so আপনার কিন্তু অ্যাভারেজ কস্টিং মাঝখানে চলে আসবে মার্কেট টাইমিং করার চাইতে, যেটা কিন্তু একটা বেটার ওয়ে হতে পারে। সো এই ছিল আমাদের মোটামুটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে লং টার্ম ইনভেস্টমেন্টে কিভাবে মার্কেট থেকে মোটামুটি বেটার রিটার্ন পাওয়া সম্ভব, এবং সেই রিটার্নটাকে কিভাবে ইউটিলাইজ করা পসিবল, এবং সেই রিটার্নটা কি সব ধরনের সব স্টকের জন্য প্রযোজ্য কিনা, এটাও আমরা একটু ছোট পরিসরে বলার চেষ্টা করেছি। তো নেক্সট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আমরা কম্পাউন্ডিং এফেক্ট নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আপনারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা তারা কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।